আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদার অলরেডি আমি একটি ক্লাস দিয়েছি, সেখানে দেখিয়েছি তোমাদের সমন্বয় জাবেদা কি, সমন্বয় জাবেদা কখন কিভাবে দিতে হয়, কোন কোন বিষয়ের সমন্বয় জাবেদা হয়, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ বেসিক যে বিষয়গুলো সমন্বয় জাবেদা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা ক্লাসটি মিস করেছো তারা আগের পূর্ববর্তী ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি সহজ হবে। আর যারা গত ক্লাসটি দেখেছো তাদের জন্য তো আজকের কন্টিনিউশন। তো তোমরা আশা করি মনোযোগ সহকারে দেখবে এবং বিষয়টি শেখার চেষ্টা করবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আমি সেখানে তোমাদের সাধ্যমতো উত্তর উত্তর করে থাকবো। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে সমন্বয় জাবেদা, আজকে আমি এই বিষয়ে কার্যপত্রের যে সমন্বয় করতে বলে বা সমন্বয়গুলো থাকে, একটা রেওয়া মিল থাকে, তার নিচে কতগুলো সমন্বয় দেওয়া থাকে। কার্যপত্রের সমন্বয়গুলো নিয়ে আজকে মূলত আমার ক্লাসটি। তো কার্যপত্রের সমন্বয়গুলো নিয়ে আমরা সমন্বয় 13টি সমন্বয় নিয়ে কথা বলবো। এই 13টি সমন্বয় যদি তোমরা বুঝে বুঝে করতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা কার্যপত্র খুব সহজেই করতে পারবা। অর্থাৎ কার্যপত্রে যে সমন্বয়গুলো থাকে সেই সমন্বয়গুলো তোমরা সঠিকভাবে দাখিলা দিতে পারবা এবং ঠিকঠাক মতো কার্যপত্রটি সম্পন্ন করতে পারবা। তাহলে চলো বন্ধুরা, আমরা যাই যে আসলে কিভাবে কি 13টি সমন্বয় জাবেদা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। তো লেটস গো। তো প্রথমেই 13টি সমন্বয়ের জাবেদার কথা বলেছি বন্ধুরা। প্রথম যে জাবেদাটি সেটা হচ্ছে বেতন, বীমা, মজুরি, অগ্রিম প্রদান করা হয়েছে। তো এই যে যত ধরনের খরচ অগ্রিম প্রদান করাই হোক না কেন, সেই সমন্বয় জাবেদা হবে অগ্রিম খরচ, অর্থাৎ অগ্রিম বেতন থাকলে অগ্রিম বেতন, অগ্রিম বীমা থাকলে অগ্রিম বীমা, অগ্রিম মজুরি থাকলে অগ্রিম মজুরি। অর্থাৎ যেই ধরনের অগ্রিম খরচ থাকুক না কেন, সংশ্লিষ্ট অগ্রিম খরচ হিসাবকে আমরা ডেবিট করব এবং সংশ্লিষ্ট খরচকে, বেতন থাকলে বেতন ক্রেডিট, বীমা থাকলে বীমা ক্রেডিট, মজুরি খরচ থাকলে মজুরি ক্রেডিট। অর্থাৎ অগ্রিম খরচ যদি থাকে তাহলে সংশ্লিষ্ট অগ্রিম খরচকে আমরা ডেবিট করব এবং সংশ্লিষ্ট খরচকে আমরা ক্রেডিট করব। ওকে বন্ধুরা, এই হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টি হচ্ছে অগ্রিম ভাড়া, বীমা, বেতন মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা অতিক্রান্ত হয়েছে। তাহলে বন্ধুরা, যদি কোনো অগ্রিম খরচ থাকে এবং সেটার যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় অর্থাৎ অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সেটার জন্য আমরা কি সমন্বয় দাখিলা দিব? আমরা সমন্বয় দাখিলা দিব এই ক্ষেত্রে যে সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট করব, যেমন ভাড়া, বীমা বা বেতন খরচ, এগুলাকে ডেবিট করব। আর সংশ্লিষ্ট অগ্রিম খরচকে আমরা ক্রেডিট করব, যেমন অগ্রিম ভাড়া, বীমা, বেতন হিসাব ক্রেডিট করব। এখন বন্ধুরা, কেন এই যে ভাড়া, বীমা, বেতন খরচ ডেবিট করব এবং অগ্রিম ভাড়া, বীমা, বেতন ক্রেডিট করব? এটা হচ্ছে অগ্রিম ভাড়ার যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তার মানে সম্পদ কমে যায়। তাহলে সম্পদ কমে গেলে সম্পদ হ্রাস পেলে কী হয় বন্ধুরা? তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, এই জন্য অগ্রিম ভাড়া, বীমা, বেতন ক্রেডিট করা হয়েছে। যখনই সম্পদ মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে খরচ বেড়ে গিয়েছে, তার মানে ব্যয় যদি বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে আমরা সংশ্লিষ্ট ব্যয় হিসাবকে ডেবিট করি, সেই জন্য ভাড়া, বীমা বা বেতন খরচ হিসাবকে ডেবিট করা হয়েছে। এবার বন্ধুরা, যদি সংশ্লিষ্ট খরচ বকেয়া থাকে, হ্যাঁ, সেটা বেতন, মজুরি, ভাড়া যেই আকারেই থাকুক না কেন, সেটা যদি বকেয়া থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট খরচ হিসাবকে ডেবিট করব, যেমন বেতন, মজুরি, ভাড়া খরচ হিসাবকে ডেবিট করব। আর সংশ্লিষ্ট বকেয়া খরচকে আমরা ক্রেডিট করব, যেমন বকেয়া বেতন, ভাড়া, মজুরি হিসাব ক্রেডিট। এখন কেন বকেয়া বেতন, মজুরি, ভাড়া আমরা ক্রেডিট করি? কারণ হচ্ছে যে কোনো খরচ যদি বকেয়া থেকে যায় তাহলে দায় বৃদ্ধি পায় বন্ধুরা। দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে দায় বৃদ্ধি পেয়েছে, এজন্য বকেয়া বেতন, ভাড়া, মজুরি হিসাব ক্রেডিট করা হয়েছে। আর যেহেতু খরচ অলরেডি সংগঠিত হয়ে গিয়েছে, তার মানে ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমরা বেতন, মজুরি বা ভাড়া খরচকে আমরা কী করেছি? ডেবিট করেছি। তাহলে বুঝতে পেরেছ আশা করি বন্ধুরা।
তারপর হচ্ছে অলিখিত ক্রয় বা বিক্রয় যদি থাকে সেটা যদি হিসাবভুক্ত করা না হয় তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমাদের হিসাবভুক্ত করতে হবে। তাহলে ক্রয় যদি অলিখিত ক্রয় থাকে এবং সেটা হিসাবভুক্ত না হয় তাহলে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কারণ আমরা এখানে ক্রয় বলতে নর্মালি বাকিতে ক্রয়কে বুঝে থাকি। তারপর বিক্রয় যদি হিসাবভুক্ত করা না হয় তাহলে একইভাবে আমরা কী করব, বিক্রয়ের সাথে কার সাথে জড়িত, প্রাপ্য হিসাবের সাথে জড়িত, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে দেনাদারের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ প্রাপ্য হিসাবের পরিমাণ বেড়ে যাবে এবং বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাবে। এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট, সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রাপ্য হিসাব, এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট। স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করতে হয় যদি বলা হয় এরকম স্থায়ী সম্পত্তির 5%, 10% কিংবা 1,000, 2,000 টাকা অবচয় ধার্য করো, তাহলে আমরা কি করি, আমরা অবচয় হিসাবকে ডেবিট করি আর হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করি। যে কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হলে আমরা এই দাখিলাটা দিয়ে থাকি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করে থাকি। কারণ অবচয় বাবদ আমাদের এটা কি হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে প্রদেয় নোটের সুদ বকেয়া আছে। প্রদেয় নোটের সুদ তার মানে এটা একটা খরচ। প্রদেয় নোট মানে দায়, আর দায়ের সুদ অবশ্যই খরচ, আর সেই খরচ যদি বকেয়া থাকে, অলরেডি এই বিষয়ে আমি আলোচনা করেছি বন্ধুরা, তারপরে এটি বুঝিয়ে দিচ্ছি। যেহেতু প্রদেয় নোট একটি দায় এবং দায়ের যে সুদ সেটা অবশ্যই খরচ এবং খরচ রয়েছে আবার বকেয়া, তাহলে বকেয়া খরচ থাকলে অবশ্যই দায় বৃদ্ধি পেয়েছে, এর জন্য সংশ্লিষ্ট বকেয়া সুদ খরচকে আমরা ক্রেডিট করব, কারণ দায় বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু ব্যয় সংগঠিত হয়েছে জন্য সংশ্লিষ্ট ব্যয়কে আমরা ডেবিট করব, সুদ খরচ হিসাবে ডেবিট করব। তাহলে বন্ধুরা আমি আশা করি তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছ। আজকে আমরা এটুকুনি শিখলাম। আমরা বাকি যে 7টি সমন্বয় দাখিলা আছে সেই দাখিলাগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। বন্ধুরা তোমরা সবাই আমার সাথে যুক্ত থাকবা, লাইক ফলো দিয়ে পেজটিকে সমৃদ্ধ করবা। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আর আমি প্রতিদিন তোমাদের ধারাবাহিকভাবে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে আমি একটা সামারিটা নিই আজকের ক্লাসে, সেটা হচ্ছে বন্ধুরা যত ধরনের অগ্রিম যদি খরচ থাকে তাহলে অগ্রিম খরচ হলে ডেবিট আর সংশ্লিষ্ট খরচ হিসাব ক্রেডিট, এবং অগ্রিম খরচ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা অতিক্রান্ত হয়ে যায় তাহলে সংশ্লিষ্ট অগ্রিম খরচ হিসাবকে ক্রেডিট করে দিব আর সংশ্লিষ্ট হিসাবকে ডেবিট করে দেবো। বকেয়ার ক্ষেত্রে জাস্ট উল্টা, বকেয়ার যদি বকেয়া যত ধরনের খরচ থাকে, বকেয়া খরচ সংশ্লিষ্ট বকেয়া খরচগুলোকে আমরা কী করব, ক্রেডিট করব এবং সংশ্লিষ্ট খরচগুলোকে আমরা ডেবিট করব। বন্ধুরা এখানে আমি আরেকটা বিষয় পাশাপাশি আলাপ করে যাই, সেটা হচ্ছে যদি বকেয়া আয় থাকে তাহলে বকেয়া আয় কিন্তু সম্পদ, তাহলে বকেয়া আয় মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে বকেয়া আয় হিসাবকে আমরা ডেবিট করব আর সংশ্লিষ্ট আয় হিসাবকে আমরা ক্রেডিট করব। ক্লিয়ার? আচ্ছা বন্ধুরা, তারপর হচ্ছে অলিখিত ক্রয় বিক্রয়। অলিখিত ক্রয় থাকলে আমরা ক্রয় হিসাব ডেবিট করব, প্রদেয় হিসাব ক্রেডিট করব। আর অলিখিত বিক্রয় থাকলে আমরা প্রাপ্য হিসাব ডেবিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট করব। আর অবচয় যে কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হলে আমরা সংশ্লিষ্ট অবচয় হিসাব ডেবিট করব আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট করব। আর প্রদেয় নোটের সুদ বকেয়া মানে হচ্ছে খরচ বকেয়া রয়েছে, তাহলে খরচ বকেয়া তো অলরেডি বলে দিয়েছি যে সুদ খরচ হিসাব ডেবিট আর বকেয়া সুদ খরচ হিসাব ক্রেডিট। তার মানে হচ্ছে সকল প্রকার অগ্রিম খরচ ডেবিট, অগ্রিম খরচ যদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাহলে অগ্রিম খরচ ক্রেডিট হয়ে যাবে। সকল প্রকার বকেয়া খরচ হচ্ছে দায়, এই জন্য বকেয়া খরচ ক্রেডিট করা হবে। আর সকল প্রকার বকেয়া আয় হচ্ছে সম্পদ, এই জন্য বকেয়া আয় ডেবিট করা হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।